আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে। বিচারপতি মামিদান্না সত্যরত্ন শ্রী রামাচন্দ্র রাও আগামীকাল ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। সংসদের বর্ষাকালীন অধিবেশন আজ শুরু হয়েছে। টিএফএ পরিচালিত রাখালশিল নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে আগামীকাল। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে। আজ আগরতলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% উত্তীর্ণ ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ ও সিবিএসই পরিচালিত বিদ্যালয়গুলিকে প্রশংসা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, 100% সাফল্য অর্জন করে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আগামী দিনে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে শিক্ষার মান যাতে আরও উন্নত হয়, সেজন্য শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব নিতে হবে। সরকার সবসময় গুণগত শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বারবার বলছি যে গুণগত শিক্ষা আমাদের স্টুডেন্টসদের দিতে হবে। আজকে আমরা ত্রিপুরা সর্বভারতীয় স্তরে অনেকগুলো প্যারামিটারে আমরা কিন্তু ছোট রাজ্য হলেও আমরা কিন্তু এখন কম্পিটিশনে আমরা আছি, এবং আগামী দিন আমাদের যে নেক্সট জেনারেশন তাদের উপরে আমাদের ডিপেন্ড করছে এই রাজ্য আগামী দিন কি রকম হবে, কিভাবে চলবে এবং কিভাবে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মুখ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে 30টি বিদ্যালয়ের জন্য 264 কোটি টাকা ব্যয় করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাছাড়া ভবিষ্যতে সবগুলি জেলা ও মহকুমায় বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে কোচিং ক্লাস গড়ে তোলার জন্য শিক্ষা দপ্তর পরিকল্পনা নিয়েছে। শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বলেন, নতুন শিক্ষানীতির নির্দেশিকাগুলি রাজ্যের শিক্ষাক্ষেত্রে অগ্রগতির পক্ষে সহায়ক হবে। অনুষ্ঠানে 50টি বিদ্যালয়কে প্রশংসা জ্ঞাপন করা হয়। বিচারপতি মামিদান্না সত্যরত্ন শ্রী রামাচন্দ্র রাও আগামীকাল ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ বামুটিয়ার তালতলায় বিনোদিনী চা বাগানে মেগা পাম অয়েল প্ল্যান্টেশন র্যাপ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যের প্রত্যেকটি মহকুমায় পাম অয়েল নার্সারি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েতের চেয়ারম্যান দীপক কুমার সিংহ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব। রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিকের শেষকৃত্য আজ বটতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। আজ তার মরদেহ আগরতলায় নিয়ে এলে তার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কর্মস্থল দৈনিক সংবাদ কার্যালয়ে। সেখানে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ তাঁকে শ্রদ্ধা জানান। পরে আগরতলা প্রেস ক্লাবে তাকে শ্রদ্ধা জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা। পরে একটি মিছিল করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে। পূর্ণাঙ্গ স্মার্ট শহরের স্বীকৃতি পেতে গেলে পরিচ্ছন্নতার নির্ধারিত মান অতিক্রম করতে হয়। এজন্য স্বচ্ছ সর্বেক্ষণ বা পরিচ্ছন্নতা যাচাইয়ে নানা রকম প্যারামিটার বা মানগত বিধিবদ্ধতা স্থির করা হয়েছে। কয়েকটি পর্যায়ে দেওয়া হচ্ছে মোট 9,500 নম্বর। সেই নিরিখে চলতি বছরও সারা দেশে পরিচ্ছন্নতম শহরের মর্যাদা আরও একবার জিতে নিয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর। আগরতলায় সেই নিরিখে কী কাজ চলছে, এ নিয়ে এবার একটি প্রতিবেদন। সিটির বিজ্ঞাপন এবং নানা রকম কর্মযজ্ঞের ছবি শহরের নাগরিক মাত্রারই নিত্যদিনের অভিজ্ঞতা। রাজ্যের এই রাজধানী শহরে ঐতিহ্য, সংস্কৃতি, আধুনিকতা এবং বিবর্তনের জীবন্ত ইতিহাস রয়েছে। সারা রাজ্যেই নির্ধারিত বিভিন্ন প্যারামিটার ধরে কাজ এগিয়ে চলেছে। আর আগরতলা শহরে তো ব্যাপক প্রমাণ নানাভাবে নাগরিক জীবনকে প্রভাবিত করে চলেছেই। এক্ষেত্রে আগরতলা পুর নিগমের অন্যতম নির্বাহী আধিকারিক অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার শান্তনু বিকাশ দাস আলোকপাত করলেন প্যারামিটারগুলি সম্পর্কে। এটা মার্চ 2025 থেকে শুরু হয়েছে। এটা চলতে থাকবে। এখানে যে প্যারামিটারস গুলি আছে সেটা 2026 জানুয়ারি পর্যন্ত মোটামুটি ভাবে ধাপে ধাপে দেওয়া আছে। হয়তোবা তারপরেও কন্টিনিউ হবে বেসড অন অ্যাচিভমেন্টস। এই প্যারামিটার গুলোর মধ্যে অ্যাকচুয়ালি এটা 4টা ভাগে ভাগ করা আছে। একটা পরিষেবা স্তরের অগ্রগতি মূল্যায়নের জন্য আপনার গৃহস্থালী পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ এবং বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করা, বর্জ্য প্রক্রিয়াকরণ এবং তার নিষ্পত্তি, যার জন্য যেটা আমরা এমসির ক্ষেত্রে ডিসি নগর ডাম্পিং স্টেশনে করি, ওইখানে স্যানিটারি ল্যান্ডফিল ডেভেলপমেন্টের কাজ চলছে, যেটা সম্পূর্ণ হলে ওইখানে তার ব্যবস্থাপনাও হবে, এবং বর্জ্য জল যেটা চিকিৎসা করা হয় বা পুনর্ব্যবহারযোগ্য করা হয় ওইটারও কাজ ওইখানে চলছে। কাজে বিশ্বাস করা যায় আগরতলা স্মার্ট সিটির নানা রকম প্রতিশ্রুতিময় কর্মকাণ্ড কোনো না কোনোভাবে আমাদেরও নিশ্চিত সুযোগ দেবে পরিচ্ছন্নতার যাচাইমান টপকে সেরা শিরোপা দখলের। রাহুল লোধের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
সংসদের বর্ষাকালীন অধিবেশন আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশন শুরুর আগে সংবাদ মাধ্যমকে বলেন, সংসদের বর্ষাকালীন অধিবেশন দেশের সম্মিলিত সাফল্যের প্রকৃত উদযাপন। তিনি বলেন, অপারেশন সিন্দুরের সময় সমগ্র বিশ্ব ভারতের সামরিক শক্তি প্রত্যক্ষ করেছে। তিনি আশা প্রকাশ করেন যে এই অধিবেশন ফলপ্রসূ হবে এবং সমৃদ্ধ আলোচনায় পরিপূর্ণ হবে, যা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী বর্ষাকালীন অধিবেশনের সুষ্ঠু পরিচালনার জন্য সকল দলের সাংসদদের সহযোগিতা করার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব ভারতের সামরিক শক্তি প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, অপারেশন সিন্দুরে ভারতীয় সৈন্যরা 100% সাফল্যের সঙ্গে তাদের লক্ষ্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী মাত্র 22 মিনিটে তাদের লক্ষ্য পূরণ করেছে। भारत की सैन्य शक्ति का, भारत के सैन्य के सामर्थ्य का रूप देखा है। ऑपरेशन सिंदूर में भारत की सेना ने जो लक्ष्य निर्धारित किया था 100% अचीव किया। তিনি বলেন, দলীয় সীমানার ঊর্ধ্বে উঠে এবং জাতির স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বেশিরভাগ রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভূমিকা উন্মোচন করার জন্য সম্মিলিতভাবে একটি অত্যন্ত কার্যকর প্রচারণা পরিচালনা করেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো ভারতীয় ত্রিবর্ণ পতাকা উত্তোলনের ঐতিহাসিক মুহূর্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বর্ষাকালীন অধিবেশন জাতির জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। এটি ভারতের বিজয় উদযাপনের প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, এই সাফল্য সারা দেশে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রতি নতুন উৎসাহ ও উদ্দীপনা সঞ্চার করেছে। पहली बार इंटरनेशनल स्पेस स्टेशन पर भारत का तिरंगा झंडा वहां लहराना, यह हर देशवासी के लिए गौरव की पल है। देश में साइंस टेक्नोलॉजी के प्रति, इनोवेशन के प्रति नया उमंग और उत्साह भरने वाली ये सफल यात्रा रही है। প্রধানমন্ত্রী বলেন, ভারত সন্ত্রাসবাদ হোক বা নকশালবাদ অনেক সহিংস চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। আজ নকশালবাদ ও মাওবাদের প্রভাব দ্রুত হ্রাস পাচ্ছে। তিনি বলেন, আজ দেশের অনেক জেলা নকশালবাদ থেকে মুক্ত। প্রতিরক্ষা ক্ষেত্রে চলমান গবেষণা ও উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয় গতি পাবে উল্লেখ করে তিনি বলেন, এটি দেশের যুব সমাজের জন্য কর্মসংস্থান ও উদ্ভাবনের নতুন সুযোগ তৈরি করবে। তিনি বলেন, ডিজিটাল ভারত বিশ্বব্যাপী তরঙ্গ তৈরি করছে। অনেক দেশে ইউপিআই জনপ্রিয়তা অর্জন করেছে। প্রধানমন্ত্রী বলেন, আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারতের 90 কোটিরও বেশি মানুষ এখন সামাজিক সুরক্ষার আওতায় এসেছেন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ভারতকে চোখের রোগ ট্র্যাকোমা মুক্ত ঘোষণা ভারতের জনস্বাস্থ্য প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী সদস্যদের স্লোগানের মধ্যে আজ লোকসভা মুলতবি করতে হয়। সভা শুরু হওয়ার পর বেলা 12টায় প্রথম মুলতবির পর পুনরায় সভা শুরু হলে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং অন্যান্য বিরোধী সদস্যরা তাদের স্লোগান দিতে দিতে সভার ওয়েলে চলে আসেন। বিরোধী সদস্যরা স্লোগান অব্যাহত রাখলে দুপুরে সংসদ মুলতবি করা হয়। এর আগে সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে 8 জন প্রাক্তন সদস্যকে শ্রদ্ধা জানানো হয়। পহেলগাম সন্ত্রাসী হামলা এবং আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ, প্রাণহানি ও সম্পত্তির ক্ষতির জন্য শোক প্রকাশ করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফল যাত্রার জন্য ইসরো এবং গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে অভিনন্দন জানান। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আজ সংসদের উচ্চকক্ষের 2 জন নির্বাচিত এবং 3 জন মনোনীত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। নির্বাচিত 2 সদস্য হলেন আসাম থেকে অগপর বীরেন্দ্র প্রসাদ বসু এবং বিজেপির কনক পুরকাস্থ। মনোনীত সদস্যরা হলেন ডক্টর মীনাক্ষী জৈন, শ্রী সদানন্দন মাস্টার এবং হর্ষবর্ধন শ্রিংলা। রাজ্যসভায় সম্প্রতি প্রয়াত 7 জন প্রাক্তন সদস্যদেরও শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশ বায়ুসেনার প্রশিক্ষণের কাজে ব্যবহৃত জেট বিমান দুর্ঘটনায় পাইলট সহ কমপক্ষে 19 জন নিহত এবং 100 জনেরও বেশি আহত হয়েছেন। ঢাকা থেকে আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিমান আজ দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে ভেঙে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। খেলার খবর। টিএফএ পরিচালিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে ফরওয়ার্ড ক্লাব এবং ব্লাডমাউথ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। আবহাওয়া। আগামী 24 ঘন্টা দক্ষিণ জেলা, গোমতী ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে। বিচারপতি মামিদান্না সত্যরথ
ভারতরত্ন শ্রী রামাচন্দ্র রাও আগামীকাল ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। সংসদের বর্ষাকালীন অধিবেশন আজ শুরু হয়েছে। টিএফএ পরিচালিত রাখালশিল নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।